গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে। প্রত্যেকে একবার তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে ক্লাসটাতে এবং প্রত্যেকে ক্লাসটাকে একবার লাইক করবে এবং ক্লাসটা একবার তোমরা প্রত্যেকে শেয়ার করবে। বেশি বেশি করে শেয়ার করবে যেন বাকিরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। তোমাদের যত বন্ধু রয়েছে যারা ডাব্লিউবিপির এক্সাম দেবে এবার, তারা যেন প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে একটা বেটার প্রিপারেশন নিতে পারে। এবং আমরা অলরেডি অনেকগুলো ক্লাস কমপ্লিট করে এসেছি, প্র্যাকটিস সেট কমপ্লিট করে এসেছি তোমাদের ডাব্লিউবিপির, যেখানে আমি একেবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করিয়েছিলাম এবং আমি সেখানে বলেছিলাম যে এখান থেকে তোমরা পেপারে প্রশ্ন দেখতে পাবে এবং প্রত্যেকটা আমি কিন্তু তোমাদের পরীক্ষার প্যাটার্নে করিয়ে এসেছি। তোমরা যারা সেই প্র্যাকটিস সেটগুলো ভালো করে করেছো এবং রিভিশন করেছো এবং প্র্যাকটিস করেছো, ক্লাস থেকে করার পরে তোমরা যারা নিজেরা প্র্যাকটিস করেছো, তাদেরকে আমি এটুকু বলবো, তোমরা পরীক্ষাতে অবশ্যই 25 আউট অফ 25 পাওয়ার যোগ্যতা রাখো, যদি ঠিকঠাকভাবে তোমরা প্র্যাকটিস করে থাকো। তোমরা যারা একেবারে অঙ্কের সিলেবাস সম্বন্ধেও যারা জানতে না, কিন্তু আমার প্র্যাকটিস সেটগুলো যারা প্রত্যেকটা করেছো, আমি আশা করব তোমরা পরীক্ষাতে একটা ভালো নম্বর অ্যাচিভ করতে পারবে। এবং যদি তোমরা এভাবেই প্রত্যেকটা সাবজেক্ট পড়তে থাকো, তাহলে অবশ্যই তোমাদের সিলেকশন এইবারে নিশ্চিত হবেই হবে। আর এইবারই আমাদেরকে সিলেকশন নিতে হবে, কারণ স্যার দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন কখন হয়েছিল আর আমাদের এক্সাম কখন হচ্ছে, কতটা দেরি করে হচ্ছে স্যার। এর আগের বার লাস্ট আমার ভর্তি কখন হয়েছিল ডাব্লিউবিপিতে, আর এখন হচ্ছে কবে। যদি তোমরা সত্যিকারের ডাব্লিউবিপিতে সিলেকশন নিতে চাও, তোমার যে টার্গেট, তোমার যদি এমই থাকে ডাব্লিউবিপি, তাহলে তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। একটাও সুযোগ তোমাকে মিস্টেক করলে চলবে না। এমন নয় যে আমার পরীক্ষা আসবে তো আমি পড়বো, বা আমি প্রথম থেকে পড়ে এসেছি, আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এখন পরীক্ষার কোনো খবর নেই, আমি মাঝখানে গ্যাপ দিলাম, যখন পরীক্ষা আসবে তখন আমি রিভিশন করব। তাহলে এইভাবে করলে গেলে কিন্তু তুমি কোথাও না কোথাও কাট অফে মার্কে গিয়ে আটকে যাবে। এবারে কিন্তু কাট অফ খুব হাই হবে, এটা তোমরা লিখে নাও প্রত্যেকে। প্রচুর কাট অফ হাই যাবে। আমি কয়েকদিন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারিনি, কারণ আমাদের এখানে ইন্টারনেট বন্ধ ছিল কিছু একটা ঝামেলার কারণে। আমাদের এখানে একটা সাম্প্রদায়িক কিছু একটা ঝামেলা হয়েছে, যার কারণে ইন্টারনেট বন্ধ ছিল, যেন পরিস্থিতিটাকে সামাল দেওয়া যায়। তো কিছু দাঙ্গাকারীরা আছে যারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের হিন্দু মুসলিম ভাইদের মধ্যে। সেটা আমাদের দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে। এবার আমরা যারা শিক্ষিত সমাজের মানুষ রয়েছি, যারা শিক্ষিত রয়েছি, তাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা হিন্দু মুসলিম ভাই বা আদার্স যারা রিলিজিয়াসের মধ্যে আছে, তারা সবাই যেন এই দেশের মধ্যে আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে পারি। প্রত্যেকে যেন আমরা প্রত্যেকে এটা মাথাতে রাখতে হবে যে আমরা প্রত্যেকে মানুষ। প্রথমে ধর্ম কর্ম তোমার নিজ অন্তরে, কিন্তু তোমাকে তোমাকে একটা মানুষের সঙ্গে মানুষের মতো আচরণ করতে হবে। আমরা প্রত্যেকে ভাই ভাই হয়ে থাকার চেষ্টা করব এই দেশে, এবং একটা খুব সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করবো স্যার। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রত্যেকে একবার শেয়ার করে দেবে ক্লাসটাকে, এবং অবশ্যই তোমরা ক্লাসটাকে স্যার লাইক করে দেবে। চলো, কি বলছে? প্রথম প্রশ্ন রয়েছে, বলছে 2-2.5 বছর পর প্রদেয় 2310 টাকার বর্তমান মূল্য কত হবে যদি বার্ষিক সুদের হার 15% হয়। বার্ষিক সুদের হারটা যদি 15% হয়, তাহলে 2310 টাকার বর্তমান মূল্যটা কত হবে। বর্তমান মূল্য বলতে কি, আমাকে 2310 টাকাটা বলে দিয়েছে যে 2.5 বছর পরে, আজ থেকে 2.5 বছর পরে 15% সুদের হারে কিছু টাকা আমাকে বলেনি অ্যামাউন্ট কত, টাকাটা কত আমাকে এটা বলেনি। সেই টাকাটা 2.5 বছর পর গিয়ে 2310 টাকা হয়ে যাচ্ছে। তাহলে কোন টাকাটা, আজকের কোন টাকাটা 2.5 বছর পর 2310 টাকা হবে, সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে চলো দেখো, প্রথমে তো আমরা কি করব, পার্সেন্টেজ ধরে করার চেষ্টা করব। তোমরা আগের প্রশ্নগুলোতে দেখেছো, আগের প্র্যাকটিস সেটগুলোতে দেখো 15% সুদের হারটা স্যার কত বলেছে, 15%। 15%-এর ভ্যালু স্যার কত স্যার, 15% মানে আমরা লিখতে পারি 15% তুলতে গেলে নিচে 100, তাহলে 5 দ্বারা 3 5 15, 5 20 100, তাহলে কত হলো স্যার 3/20। তার মানে 20 টাকা যদি আমার মূলধন হয়, বর্তমান টাকা হয়, তাহলে 3 টাকা হবে আমার 1 বছরের সুদ। 3 টাকা কি হবে স্যার, 1 বছরের সুদ। না কেন 3 টাকা স্যার 1 বছরের সুদ, যেহেতু আমার
15% বার্ষিক সুদের হার বলছে। বার্ষিক মানে কি, 1 বছরের সুদের হারটা যদি 15 টাকা হয়, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম 1 বছরের সুদটা কত? 3 টাকা। তাহলে আমাকে কত বছরের বলেছে স্যার? 2.5 বছরের। তাহলে দেখো 2.5 বছর সমান কত হবে? 2.5 বছর সমান, তাহলে পূর্ণ ভাগ করো, এটা ভগ্নাংশে পরিণত করো। 2 দুনা 4, 4 এর একে 5, 5/2। তার মানে 5/2 বছর সুদটা কত হবে? 1 বছরে যদি 3 টাকা হয়, তাহলে 5/2 বছরে কত হবে স্যার সুদটা? সুদটা হয়ে যাবে 3 কে গুণ করে দেব 5/2। আমার 1 বছরে যদি সুদ 3 টাকা হয়, তাহলে 2 বছরে কত হবে? 3 গুণিত 2 সমান 6 টাকা। ঠিক একই রকম ভাবে 5/2 বছরের সুদটা কত হবে স্যার? এত টাকা, সমান 15/2 টাকা। তার মানে এটা পেয়ে গেলাম আমরা কি স্যার? 2.5 বছরের সুদ। এটা আমরা কি পেয়ে গেলাম? 2.5 বছরের সুদ। তাহলে দেখো 2.5 বছরের সুদের সঙ্গে যদি আমি বর্তমান মূল্যটা যোগ করে দিই, তাহলে কি পেয়ে যাব আমরা? মোট সুদে আসলে তাহলে 20 প্লাস করে দেব 15/2। তাহলে কত হয়ে যাবে স্যার? 20 দুয়ে 40 আর 15 তো হয়ে গেল 55/2। তাহলে 55/2টা স্যার আমরা কি পেলাম? আমরা পেয়ে গেলাম 2.5 বছর পরে সুদে আসলে মোট কত টাকা হয়ে যাবে। যেহেতু আমার আজকে বর্তমান মূল্যটা কত আছে? 20 টাকা। 20 টাকার 1 বছরের সুদ যদি 3 টাকা হয়, তাহলে 2.5 বছরের সুদটা কত হয়ে যাবে? 15/2 টাকা। তার মানে সুদই আমি শুধু পাচ্ছি কত? 15/2 টাকা। আর মূলধনটা কত ছিল? 20 টাকা। তাহলে মূলধন আর সুদটা যোগ করলে কি পেয়ে যাবো আমরা? সুদে আসলে। তাহলে সুদে আসলে কত হয়ে যাবে স্যার? যোগ করে দিলাম, 20 যোগ 15/2 সমান 55/2 টাকা। তাহলে এটা পেয়ে গেলাম আমরা কি? সুদে আসলে। অর্থাৎ 2.5 বছর পরে আমার 20 টাকাটা হয়ে যাবে এই টাকা। ঠিক আছে? তাহলে তুমি দেখো এখানে আমাকে কত টাকা বলেছে? 2310 টাকা। 2.5 বছর পরে আমার কিছু টাকা হয়ে যাচ্ছে 2310 টাকা, কিন্তু আমরা এখানে কত পাচ্ছি? 55/2 টাকা। তাহলে 55/2 এর মানটাই হয়ে যাবে আমার কি? 2310 টাকা। তাহলে একের মান কত হয়ে যাবে স্যার? 2310/55/2। দুইটা নিচে থাকবে, দুইটা নিচে থাকলে উল্টে চলে যাবে উপরে। তাহলে হয়ে গেল আমাদের কি স্যার? 2310 × 2/55 টাকা। তাহলে আমাকে কি বলেছে? বর্তমান মূল্যটা কত হবে? তাহলে বর্তমান মূল্য স্যার কত ছিল? 20। তাহলে বর্তমান মূল্য অর্থাৎ 20 এর ভ্যালুটা কত হবে? তাহলে 20 দ্বারা আমরা করে দেব গুণ। তাহলে 20 দ্বারা গুণ করে দিলে কত হয়ে যাবে? 5 দ্বারা কাটো, 5 11 55, 5 দ্বারা 4। এটা যদি আমরা করি তাহলে হয়ে যাবে কত? 1680 টাকা। 1600 কত হয়ে যাবে স্যার? 80। আচ্ছা 11 কে 11 দুয়ে 22, 11 কে 11। আচ্ছা এটা কেটে দাও। 11 দুয়ে 22, 11 কে 11 শূন্য। যদি গুণ করে দিই 4 দুয়ে 8, তাহলে 8 0 0, 8 একে 8, 8 দুয়ে 16 সমান হয়ে যাবে আমার কত? 1680 টাকা। তাহলে বর্তমান মূল্যটা স্যার কত হয়ে যাচ্ছে আমাদের? বর্তমান মূল্যটা হয়ে যাচ্ছে 1680 টাকা। অর্থাৎ 1680 টাকা যদি 15% বার্ষিক সুদের হারে 2.5 বছরের জন্য আমি রাখি, তাহলে কত হয়ে যাবে টাকাটা? 2310 টাকা হয়ে যাবে। প্রশ্নের আগে আমাদেরকে ভাষাটা শিখতে হবে, ভাষাটা বুঝতে হবে, ধরতে হবে। যেহেতু আমাকে বলেছে 2.5 বছর পর প্রদেয় 2310 টাকার বর্তমান মূল্য কত হবে? 2310 টাকার বর্তমান মূল্য অর্থাৎ বর্তমানে আমি কত টাকা ইনভেস্ট করলে 2.5 বছর পরে 15% সুদের হারে, বার্ষিক সুদের হারে সেই টাকাটা আমার 2310 টাকা হয়ে যাবে। তাহলে অ্যামাউন্টের কথা বলেছে 2310 টাকা। তাহলে একই রকম ভাবে আমরা এখান থেকে 15% ধরে কাজ করব। 15% মানে হচ্ছে 15/100 ইকুয়াল টু 3/20। অর্থাৎ যদি আমার মূলধন 20 টাকা হয়, আজকে বর্তমান মূল্যটা যদি 20 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? 3 টাকা। 1 বছরে যদি সুদ 3 টাকা হয়, তাহলে আমাকে কত বছরের ক্যালকুলেশন বলেছে স্যার? 2.5 বছরের। তাহলে 2.5 বছরের সুদে আসলে কত হয়ে যাবে স্যার? ইন্টু করে দেব 3 × 5/2। 2.5 বছর সমান কত? 2 দুয়ে 4, 1 এ 5। পূর্ণ ভাঙতে গেলে আমরা হয়ে যাবে কত? 5/2। আমরা প্রত্যেকে জানি পূর্ণ ভাঙতে। তাহলে হয়ে গেল কত? 15/2 টাকা। তাহলে আমরা 2.5 বছরের সুদে আসলে পেয়ে গেলাম। তাহলে মূলধন আর সুদ যদি, আচ্ছা এটা সুদ পেয়ে গেলাম, মূলধন আর সুদ যদি আমরা যোগ করে দিই, তাহলে কি পেয়ে যাবো? সুদে আসলে। অর্থাৎ 2.5 বছর পরে মোট কত টাকা হয়ে যাবে টাকাটা? তাহলে আমরা করে দিলাম মূলধন প্লাস সুদ ইকুয়াল টু পেয়ে গেলাম সুদে আসলে। অর্থাৎ 2.5 বছরের পরে আমার এই আসলটা হয়ে যাবে এত টাকা। কিন্তু আমাদেরকে বলছে এত টাকা না, 2310 টাকা হয়ে যাবে। প্রদেয়টা কত হয়ে যাবে? 2310 টাকা। তার মানে এটার মানটাই আমাদেরকে বলতে চাইছে 2310 টাকা। তাহলে এটার মান যদি আমাদের 2310 টাকা হয়, তাহলে একের মানটা কত হবে স্যার? এত বাই 55/2। যার দুইটা নিচে থাকবে এটা উল্টে চলে যাবে উপরে। তাহলে বলেছে বর্তমান মূল্য কত? তাহলে বর্তমান মূল্যটা কত ছিল? 20 ধরেছিলাম। তাহলে ইন্টু 20 করে দেব, পেয়ে যাবো আমরা 1680 টাকা। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত স্যার? 1680। চলো, আই হোপ ক্লিয়ার হয়েছে স্যার, বুঝতে পেরেছো তোমরা? পরের প্রশ্নে যাবে।
কি বলছে 100 মিটারের একটি দৌড় প্রতিযোগিতায় এ 36 সেকেন্ডে এবং বি 45 সেকেন্ডে সম্পূর্ণ করতে পারে। এই দৌড়ে এ বি কে পরাজিত করে কত মিটারে? এ বি কে কত মিটারে? দেখো একটা 100 মিটারের রেস হচ্ছে আমার এখানে, 100 মিটারের রেস হচ্ছে, এ বি কে পরাজিত করছে স্যার, এ বি কে পরাজিত করছে। দেখো এ 36 সেকেন্ডে এবং বি 45 সেকেন্ডে, এ আমার এখানে পৌঁছাতে কত সময় নিচ্ছে স্যার? 36 সেকেন্ড, আর বি এখানে পৌঁছাতে নিচ্ছে 45 সেকেন্ড। তার মানে পরে কে আসছে স্যার? পরে কে ফিনিশ করছে লাইনটা? বি করছে, যেহেতু বি এর লাগছে 45 সেকেন্ড, এ এর লাগছে 36 সেকেন্ড। তার মানে এ আগে পৌঁছে যাচ্ছে, কার আগে? বি এর আগে। তার মানে কতক্ষণ আগে স্যার? দেখো এ 36 সেকেন্ডে পৌঁছে যাচ্ছে, বি পৌঁছাচ্ছে 45। তার মানে কতক্ষণ আগে পৌঁছাচ্ছে এ স্যার? 45 থেকে 36 বাদ দাও, 9 সেকেন্ড আগে। এ 9 সেকেন্ড আগে পৌঁছে যাচ্ছে। তার মানে এই 9 সেকেন্ড পরে কে পৌঁছাচ্ছে? বি পৌঁছাচ্ছে। তার মানে এই 9 সেকেন্ডে সে কতটি পিছনে ছিল? তাহলে দেখো প্রথমে আগে আমরা বের করব যে বি এর স্পিডটা কত স্যার? বি এর স্পিড কত? স্পিড ইকুয়াল টু আমরা কি জানি? স্পিড ইকুয়াল টু জানি ডিস্টেন্স বাই টাইম। তাহলে বি এর স্পিড কত হয়ে যাবে? ডিস্টেন্স টোটাল কত ছিল স্যার? 100। তাহলে 100 বাই টাইম, টাইম কত লেগেছে স্যার? 45। তাহলে এটা পেয়ে গেলাম আমরা বি এর স্পিড। বি এর স্পিড পেয়ে গেলাম মিটার পার সেকেন্ডে, যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে বি এর স্পিডটা কত হয়ে যাবে? ডিস্টেন্স কত আছে? 100 মিটার বাই টাইম, বি কত সময় নিয়েছে? 45 সেকেন্ড। তার মানে আমি পেয়ে গেলাম বি এর স্পিড কত? 100 বাই 45 মিটার পার সেকেন্ড। যেহেতু আমার দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, সময় দেওয়া আছে সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ডে আমি বি এর স্পিডটা পেয়ে গেলাম। এবার আমাকে বলছে এ বি কে কত মিটারে পরাজিত করে। তার মানে এ বি কে কত সেকেন্ডে স্যার পরাজিত করেছে? 9 সেকেন্ডে। তার মানে এ যখন এই লাইনটা ক্রস করে নিয়েছে, বি তখন 9 সেকেন্ড পিছনে রয়েছে। যেহেতু 9 সেকেন্ড বেশি নিচ্ছে, বি নিচ্ছে 45 সেকেন্ড। তার মানে এখানে আছে ধরো 36 সেকেন্ডে এ বি এখানে আসলো, আর এ আমার ক্রস করে নিল। বাকি 9 সেকেন্ডে ধরো এ বি বি আমার এখান থেকে এটুকু আসবে, বি এখান থেকে এটুকু আসবে বাকি 9 সেকেন্ডে। যেহেতু 9 সেকেন্ড বেশি নিচ্ছে, তার মানে 9 সেকেন্ড সে পিছনে থাকবে। তাহলে 9 সেকেন্ডে সে কত দূরত্ব যাবে? তার মানে এটুকুর দূরত্বটা কত? 9 সেকেন্ডে সে এত দূর পথ অতিক্রম করছে, তার মানে এর 9 সেকেন্ডের দূরত্বটা কত হয়ে যাবে স্যার? তাহলে স্পিড, বি এর স্পিডের সঙ্গে, তাহলে দেখো আমরা ডিস্টেন্স বের করতে গেলে কি করব? আমরা এই দুটোকে গুণ করে দেব, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিডটা আমরা জানি বি এর 100 বাই 45, তাহলে টাইম দ্বারা গুণ করে দাও। তাহলে কত সেকেন্ডের জন্য পরাজিত হচ্ছে সে? 9 সেকেন্ড। তাহলে 9 দ্বারা গুণ করে দেবো, তাহলে 5 9 45, 5 20 100 সমান হয়ে যাবে আমার 20 মিটার। তার মানে বি কে কত সেকেন্ডে স্যার পরাজিত করছে? 20 মিটারে তাকে পরাজিত করছে। তার মানে এ বি কে কত মিটারে পরাজিত করছে? 20 মিটার। কিছুই না, সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। এ নিচ্ছে সময় 36 সেকেন্ড, বি নিচ্ছে 45 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড কম নিচ্ছে সময়? এ আমার 45 থেকে 36 বাদ দিয়ে দেবো, 9 সেকেন্ড কম নিচ্ছে। তার মানে 9 সেকেন্ড কম নিচ্ছে এ, তার মানে বি কি নিচ্ছে? 9 সেকেন্ড বেশি নিচ্ছে। তাহলে 9 সেকেন্ডে সে কতটা পিছিয়ে ছিল? তাহলে আমরা ধরে নেব যে এখানে ছিল 9 সেকেন্ডে, এটুকু দূরত্ব সে পরে করে অতিক্রম করেছে। তাহলে আগে আমরা বি এর স্পিডটা বের করে নেব। বি এর স্পিড বের করার জন্য কি ফর্মুলা জানি আমরা? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত ছিল টোটাল? 100। কত সময় নিয়েছে মোট? 45 সেকেন্ড। তাহলে 100 বাই 45 করে দিলে আমরা বি এর স্পিড পেয়ে গেলাম। স্পিডের সঙ্গে যদি আমরা টাইমটা গুণ করে দিই, তাহলে ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে কতক্ষণ পিছিয়ে রয়েছে সে? 9 সেকেন্ড। তাহলে 9 সেকেন্ডের জন্য কতটুকু সে পিছনে রয়েছে? তাহলে ইন্টু 9 করে দিব, সমান 20 মিটার সে পিছনে রয়েছে। আই হোপ ক্লিয়ার স্যার। চলো পরের প্রশ্ন দেখবে। কি বলছে? একটি আয়তাকার জলধারা 42,000 লিটার জল ধরে, যদি সেটির দৈর্ঘ্য প্রস্থ 6 মিটার 3.5 মিটার হয়, তাহলে তার গভীরতা কত? তাহলে দেখো এটা ধরো আমার একটা আয়তাকার ট্যাঙ্ক, এটা আমার আয়তাকার ট্যাঙ্ক। এটাতে আমার কত লিটার জল ধরছে স্যার? মোট জল ধরছে 42,000। কত স্যার? 42,000 লিটার আমার এটাতে জল ধরছে। তার মানে যতটুকু জল ধরছে সেটা স্যার তার কি আয়তন? না আমার কি হবে? আয়তকার এই ট্যাঙ্কটার যা আয়তন হবে ততটুকুই তো আমার জল ধরবে। তার মানে জলটা কার সমান হয়ে যাবে স্যার? আয়তনের সমান। তার মানে তার আয়তন আমাকে বলতে চাচ্ছে যে 42,000। তার আয়তনটা কত এই আয়তকার ট্যাঙ্কের? 42,000।
আর তার দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে যে 6 মিটার আর 3.5 মিটার। তার দৈর্ঘ্য বলে দিয়েছে 6 মিটার, প্রস্থ হচ্ছে আমার কত 3.5 মিটার। তাহলে উচ্চতাটা আমরা জানি না, তাহলে উচ্চতা এস ধরে নেব। তাহলে বলছে তার গভীরতা কত। গভীরতা আর উচ্চতা একই তো স্যার। এই যে দেখো এটা আমার কি উচ্চতা, আর গভীরতা কি হবে স্যার, এ কতটুকু ডিপ রয়েছে, ডিপ মানে কি কতটুকু গভীরে রয়েছে। তাহলে দেখো এর উচ্চতা তাই এর গভীরতা হয়ে যাবে। তাহলে আমরা আয়তক্ষেত্রের আয়তনের ফর্মুলা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দেখো তো আয়তন বের করো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা জানি না, এইচ ইকুয়াল টু, এটা আমরা এর আয়তন পেয়ে গেলাম। আর এর আয়তনটাই কত বলে দিয়েছে আমার 42,000 স্যার। তাহলে 42,000 লিখে দাও। তাহলে এইচের ভ্যালুটা কত হয়ে যাবে স্যার, এই দুটো নিচে নিয়ে চলে আসো এপারে, এপারে যেহেতু গুণ আকারে আছে ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 42,000 বাই 6 ইন্টু 3.5, যার দশমিকটা তোলার জন্য দশমিকের জন্য উপরে 1, পরে একটা সংখ্যা ছিল একটা শূন্য দ্বারা গুণ করে দেব। 5 দ্বারা 5 7 35, 5 দ্বারা 2, 6 7 42, 0 0 0, 6 দ্বারা 1 0 0 0, 1000। তার মানে কত হয়ে গেল, উচ্চতা হয়ে গেল। আচ্ছা কি বলেছে আমার এখানে যে প্রস্থ 6 মিটার, এত মিটার হয়, তাহলে তার গভীরতা কত লিটার। তাহলে 42,000 ইন্টু 10, আচ্ছা 10, 6 ইন্টু, তাহলে 5 দ্বারা 5 7 25, 5 2 10, 5 দ্বারা 5 7 25, 5 2 10, 2 থাকলো 6 দ্বারা, আচ্ছা 7 দ্বারা 6 7 42, 6 1 2 3, 6 দ্বারা 1 0 0, 2 দ্বারা যদি করি তাহলে 2000, এটা কত হয়ে যাবে স্যার মিটার। 2000 মিটার সমান কত 2 কিমি হবে। তাহলে এখানে কি দিয়েছে স্যার মিটার হয়, তাহলে গভীরতা কত। আচ্ছা আমার তো 2000 মিটার আছে, তোমরা একটু দেখে নাও তো কোথায় কি হচ্ছে। আচ্ছা ছোট্ট একটু মিস্টেক হয়েছে এখানে, ইউনিটটা পরিবর্তন করতে হবে। দেখো 42,000 লিটার জল ধরে, এখানে জল ধরছে 42,000 লিটার, কিন্তু এখানে তো আমাদেরকে আয়তন বের করতে হবে। এটা তো আমরা আয়তন লিখেছি 6 ইন্টু 3.5 ইন্টু এইচ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে কি আমাদের আয়তন, কিন্তু এটা আমার অ্যাকচুয়ালি আয়তনে দেওয়া নেই। একে যদি আমরা কত লিটার জল ধরছে 42,000 জল ধরছে, এবার 42,000 লিটারকে যদি আমরা আয়তনে পরিণত করতে চাই, এর আয়তনে যদি পরিণত করতে চাই, তাহলে 1 ঘন মিটার সমান আমরা জানি 1000 লিটার। তাহলে 1000 দ্বারা যদি আমরা এই 42,000কে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব আয়তন অর্থাৎ ঘন লিটারে। তাহলে এই 42,000কে আমরা ভাগ করে দিব কত স্যার, 42,000কে ভাগ করে দিব 1000 দ্বারা। 1000 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব কি স্যার, আমরা 1000 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাব এর আয়তন। তাহলে ভাগ করে দিলাম, পেয়ে গেলাম 42 ঘন মিটার অর্থাৎ লিটার বা লিটার কিউব। তাহলে আমরা পেয়ে গেলাম এর আয়তন, আয়তনটা কত পেয়ে গেলাম 42 ঘন লিটার। 1000 দ্বারা ভাগ করার পরে আমরা পাবো এর আয়তনটা। যেহেতু বলেছে যে জল ধরছে 42,000 লিটার, তাহলে কত ঘন লিটার জল ধরছে 1000 দ্বারা ভাগ করতে গেলে তবেই আমরা আয়তনটা পাবো। এখন আমরা পেয়ে গেছি আয়তনটা 42,000, তাহলে এখানে আমরা করে দিব কি 42 করে দিব। তাহলে একটু এখানে পরিবর্তন করে দাও, বা এই উত্তরটাকে আমরা যে 1000 দ্বারা ভাগ করে দিতাম তাহলে হয়ে যেত। তাহলে উচ্চতা এইচ সমান কত হয়ে যাবে 42/6 ইন্টু 3.5। তাহলে এই দশমিক তোলার জন্য উপরে করবো, দশমিকের জন্য 1, পরে একটা সংখ্যা একটা শূন্য দ্বারা গুণ। তাহলে 5 দ্বারা 5 7 25, 5 2 10, 6 7 42, 6 6 কাটলো সমান কত পেলাম শুধু 2। 2 কি হয়ে গেল স্যার 2 মিটার হয়ে গেল আমাদের উচ্চতা। তাহলে উচ্চতা কত হয়ে গেল, উচ্চতা হয়ে গেল আমাদের 2 মিটার অ্যান্সার। আশা করি স্যার ক্লিয়ার হয়েছে। চলো পরের প্রশ্ন স্যার, প্রত্যেকে করবে, করার চেষ্টা করবে। চলো কি বলছে, বার্ষিক 15% সুদের হারে 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদের হারে বলছে 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত হবে আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো ডিরেক্টলি আগে আমরা দেখব সুদের হারটা কত। সুদের হার 15%, আর একটু আগেই বললাম 15% মানে কি স্যার, 15%কে লিখতে পারি 15/100, যদি কাটাকাটি করি 5 3 3,
3×5 = 15, 5×100 অর্থাৎ 3/20। অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা হচ্ছে 15%, যার মানে হচ্ছে 3/20। অর্থাৎ 20 টাকার 1 বছরের সুদ হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 3 টাকা। তার মানে যদি মূলধনটা আমার 20 টাকা হয় তাহলে সুদটা হবে 3 টাকা। তাহলে সুদে আসলে সুদ যোগ আসল কত হয়ে যাবে স্যার? এটা হচ্ছে সুদ, এটা আসল, তাহলে সুদ যোগ আসল কত হয়ে যাবে? 23 টাকা। তার মানে বার্ষিক বলেছে, তার মানে 1 বছরের হিসাব পেলাম। 1 বছরে যদি 20 টাকা আমি লাগাই তাহলে 1 বছর পরে সুদে আসল কত পাবো? 23 টাকা। তাহলে এভাবে আমাদেরকে কত বছরের কথা বলেছে? 3 বছরের। তাহলে পরপর আমরা 3 বার লিখবো। 20-র নিচে 20 লিখে দিলাম, 3 বার 20 হয়ে গেল, 3 বার 23 লিখে দেব। তাহলে এটা করে দিলে কত পেয়ে যাব? 20 × 20 × 20। আর এটা করে দিলে পেয়ে যাব আমরা 23 × 23 × 23 পেয়ে গেলাম। তাহলে মূলধনটা আমরা কত পেলাম? 20 × 20 × 20। আর সুদে চক্রবৃদ্ধি সুদে আসলে কত পেয়ে গেলাম? অ্যামাউন্টটা 23 × 23 × 23। কিন্তু প্রশ্নে দেখো আমাকে বলেছে সুদের হারে এত টাকার, অর্থাৎ মূলধন কত বলে দিয়েছে? 8000। কিন্তু আমরা এখানে মূলধন কত পাচ্ছি? 20 × 20 × 20, যার মানটা হয়ে যাবে আমার কত? 20 × 20 × 20-র মানটাই হয়ে যাবে আমার 8000, যেহেতু মূলধন প্রশ্নে বলেছে 8000। তার মানে আমরা এখানে মূলধন পেয়েছি এটা, আর প্রশ্নে বলে দিয়েছে এটা, তার মানে এর মানেই এটা। তার মানে এর সমান যদি এটা হয় তাহলে একের মান কত হয়ে যাবে স্যার? 8000/20 × 20 × 20। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদে আসলে কত হয়ে যাবে? সুদে আসলে কত ছিল? 23 × 23 × 23। তাহলে গুণ করে দিব 23 × 23 × 23। তাহলে দেখো, একটা শূন্য, দুটো শূন্য, তিনটা শূন্য, 1 2 3, 2 2 4, 4 2 8। তাহলে 3টা 2 কাটলে হয়ে যাবে 8। তাহলে 8 কেটে দিলাম। তাহলে বেঁচে থাকলো কত? 23 × 23 × 23। তাহলে 23 × 23 × 23 গুণ করলে কত হয়ে যাবে স্যার? 12,167। তার মানে চক্রবৃদ্ধি সুদে আসলে, অর্থাৎ অ্যামাউন্টটা পেয়ে গেলাম আমরা 12,167 টাকা। তার মানে শুধু সুদ কত হয়ে যাবে স্যার? তার মানে আমরা সুদে আসলে, এখানে সুদও নুকিয়ে আছে, আসলও নুকিয়ে আছে। অর্থাৎ আসল কত ছিল স্যার? প্রশ্নে বলে দিয়েছে 8000। তার মানে এখানে 8000 টাকাটাও নুকিয়ে আছে আর সুদটাও নুকিয়েছে। তার মানে 12,167 থেকে যদি আমরা সুদ আসলটা বাদ দিয়ে দিই তাহলে শুধু সুদটা পড়ে থাকবে। তাহলে আসলটা বাদ দিয়ে দাও, সুদটা কত হয়ে যাবে? 7 6 1 4। তাহলে 4167 হয়ে যাবে কি স্যার? শুধু চক্রবৃদ্ধি সুদ। তার মানে 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা স্যার কত হয়ে যাবে আমাদের? 4167 টাকা। ক্লিয়ার? তাহলে তোমরা সবসময় চক্রবৃদ্ধি সুদ যখনই থাকবে এইভাবে পার্সেন্টেজ ধরে করবে, একেবারে নিমিষের মধ্যে উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্নে। বলছে 5,760 টাকার বার্ষিক 6% সুদের হারে 3 বছর পর সরল সুদ কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। একেবারে সিম্পল প্রশ্ন। সরল সুদের আমরা একটা সাধারণ ফর্মুলা জানি। দেখো, এক তো আমরা পার্সেন্টেজ থেকে করতে পারবো, 6% সমান 6/100 ধরে করতে পারবো, একেবারে নিমিষের মধ্যে হয়ে যাবে। আর একটা সাধারণ ফর্মুলা রয়েছে, যেটা এই কেসের জন্য আমার মতে সাধারণ ফর্মুলাটা ধরে করলেই হবে। দেখো, সুদ সমান জানি আই মানে কি ইন্টারেস্ট, সুদ সমান কি জানি? PR/100। এই ফর্মুলাটা তোমরা সবসময় মনে রাখবে সরল সুদের ক্ষেত্রে। সরল সুদের ফর্মুলা হচ্ছে I = PTR/100। P মানে কি? মূলধন, কত টাকা তুমি নিয়োগ করছো। T মানে কি? সময়। R মানে কি? সুদের হার। আর নিচে 100। তাহলে কত টাকার বলে দিয়েছে স্যার? আচ্ছা, বলছে আমাকে যে 5,760 টাকার। তাহলে আই সমান কত হয়ে যাবে? মূলধনটা বলে দিয়েছে 5,760 টাকার। টি সমান কত বলে দিয়েছে স্যার? 3 বছর পর, তার মানে সময়টা 3 বছর। সুদের হার কত বলেছে? 6%, তার মানে 6/100 ছিল। তাহলে এই শূন্য কাটলো, এই 3টাকে গুণ করে 10 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে হয়ে যাবে 1036.80 টাকা। ভাগ করে দেখবে, পেয়ে যাবে এটা অ্যান্সার। তার মানে আমাদের সুদটা শুধু কত হয়ে যাবে? 1036.80 টাকা হয়ে যাবে আমাদের কি উত্তর। তাহলে সরল সুদের শুধু এই ফর্মুলা মনে রাখবে, PTR/100। আর এছাড়া পার্সেন্টেজ ধরে হবে, 6% সুদের হারটা যেটা বলেছে সেটা ধরে হবে। আমি সেটা পরের প্রশ্নগুলোতে বুঝিয়ে দেবো। যেগুলো একটু ডিফিকাল্ট প্রশ্ন থাকবে, যে সেগুলোকে কম সময় করার জন্য আমি পার্সেন্টেজ ধরে তোমাদেরকে করে দেবো। অলরেডি আগের প্র্যাকটিস সেটগুলোতে আমি করিয়েছি, যারা করেছো ভালো করে তারা অবশ্যই মনে রাখবে। চলো,
কি বলছে 60 কিমি পার ঘন্টা গতিবেগে ধাবমান একটি ট্রেন 9 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করছে। কাকে অতিক্রম করছে স্যার? 9 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে একটা কনসেপ্ট আমি কি বুঝেছিলাম ট্রেন সংক্রান্ত ক্লাস যখন নিয়েছিলাম ডব্লিউবিপির, পুরো আমি কনসেপ্ট তোমাদের ট্রেনের যতগুলো কনসেপ্ট থাকে প্রত্যেকটা কনসেপ্ট আমি সেই ক্লাসে বুঝিয়ে দিয়েছি। তোমরা প্লে লিস্টে যাবে, অবশ্যই সেখান থেকে ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আর যারা দেখে নিয়েছো আশা করবো তারা এই ট্রেনের কোনো অঙ্কতে আটকাবে না, কারণ প্রত্যেকটা জিনিস আমি একেবারে সূক্ষ্মভাবে বলে দিয়েছি, এক্সপ্লেন করে দিয়েছি। তাহলে দেখো এখানে প্রথমে দেখো ট্রেনের গতিবেগটা দেওয়া আছে কিমি পার ঘন্টাতে, আর সময় পরে দেওয়া আছে 9 সেকেন্ডে। কিমি পার ঘন্টায় ইউনিট আলাদা, কিমিতে দেওয়া আছে, আর ওখানে সময়ের ইউনিটটা কিসে দেওয়া আছে? সেকেন্ডে। তার মানে ইউনিট আমাকে একইতে পরিণত করতে হবে, হয় কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করো, না হয় সেকেন্ডটাকে তুমি ঘন্টাতে পরিণত করো। তাহলে আমরা 60 কিমি পার ঘন্টাটাকে আমরা পরিণত করে দেব কিসে? মিটার পার সেকেন্ডে। আর আমি কি বলেছিলাম? কিমি পার ঘন্টা থেকে যখনই আমরা মিটার পার সেকেন্ডে যাব তখন 5/18 দ্বারা গুণ করব, আর যখন মিটার পার সেকেন্ড থেকে আমরা কিমি পার ঘন্টাতে যাব যখন আমরা 18/5 তার উল্টোটা দ্বারা গুণ করব, করলে আমরা পেয়ে যাব। তাহলে 60 কিমি পার ঘন্টা সমান কত হবে? 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমরা ইউনিটটা কি পেয়ে গেলাম? সেকেন্ডে। সময়ও এখন সেকেন্ডে আছে। তাহলে আমরা ফর্মুলা কি জানি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তার মানে স্পিডটা কত পেয়ে গেলাম? 60 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু ডিস্টেন্স কত রয়েছে স্যার? আমাদেরকে বলেছে ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে। তাহলে আমরা দেখো এটা যদি একটা খুঁটি হয় আর এটা যদি একটা আমার ট্রেন হয়, তাহলে এই ট্রেনটা কখন খুঁটিটাকে অতিক্রম করছে? না যতক্ষণ আমার এই ট্রেনের পুরো পিছন প্রান্তটা, একবারে এই ট্রেনের পিছন প্রান্তটা যতক্ষণ এই খুঁটিটাকে অতিক্রম করেছে ততক্ষণ তো আমরা বলতে পারবো না যে সম্পূর্ণরূপে পুরো খুঁটিটা অতিক্রম করেছে। তার মানে এই খুঁটিকে এই ট্রেনটা অতিক্রম করতে গেলে তাকে কতটা পথ অতিক্রম করতে হবে? না এই ট্রেনের যতটুকু দৈর্ঘ্য আছে, এই ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকেই পার করছে। দেখো এই পুরো দৈর্ঘ্যটাকে টেনে খুঁটির ওপারে নিয়ে যাচ্ছে, তবে আমরা বলবো খুঁটিটাকে অতিক্রম করছে। তার মানে দৈর্ঘ্যটা হয়ে যাবে কি? আমার ট্রেনের দৈর্ঘ্য। তার মানে ট্রেনের দৈর্ঘ্যটা কি বলেছে? কিছু বলে দেওয়নি, আমাদেরকে বলেছে ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে আমরা ধরে নেব ট্রেনের দৈর্ঘ্য সমান এক্স মিটার। তাহলে দূরত্বটা যাতে কি হয়ে যাবে? ট্রেনের দৈর্ঘ্য। যেহেতু খুঁটির কোনো দৈর্ঘ্য নেই সেজন্য আমার এখানে কোনো কিছু যোগ করব না, বাই হয়ে যাবে। যখন কোনো খুঁটিকে বা দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করবে তখন শুধু হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্যটাই। সবসময় মনে রাখবে ট্রেনের দৈর্ঘ্যটাই হয়ে যাবে দূরত্ব বাই সময়। কতক্ষণ নিচ্ছে? 9 সেকেন্ড। তাহলে কাটাকাটি করো, 9 দুনো 18, 30 দুনো 60। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? এক্স এর ভ্যালু 3 5 15 সমান 150 মিটার। তার মানে ট্রেনের দৈর্ঘ্যটা স্যার কত হয়ে গেল? স্যার ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল আমাদের 150 মিটার। একেবারে সহজ ছিল। যারা ক্লাসটা করে এসছো আগের তাদের আশা করবো যে এই অঙ্কটা করার জন্য 10 সেকেন্ড যথেষ্ট। প্রশ্নটা পড়ার পরে 10 সেকেন্ড করার জন্য ক্যালকুলেশন যথেষ্ট। চলো পরের প্রশ্ন স্যার বলছে একজন মাঝি স্রোতের অনুকূলে 5 মিনিটে 1 কিমি পথ নৌকায় যায় এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 6 কিমি যায়। স্রোতের গতিবেগ কত? দেখো স্রোতের অনুকূলে কথাটার অর্থ কি? স্রোতের যখনই অনুকূলে যাবে, মনে রাখবে স্রোতের যখনই অনুকূলে বলবে তখন নৌকার গতিবেগ এন সমান ধরলাম নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ হয়ে যাবে। স্রোতের অনুকূলে কথাটা যেখানে থাকবে সেখানে ভাববে যে নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগ আছে। তাহলে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ কত বলেছে? যে 5 মিনিটে 1 কিমি যায়, 1 কিলোমিটার যেতে 5 মিনিট লাগছে। তাহলে দেখো স্পিড ইকুয়াল টু কি জানি আমরা? ডিস্টেন্স বাই টাইম। তাহলে নৌকার গতিবেগ স্পিডটা কত হয়ে যাবে স্যার? তাহলে দেখো 5 মিনিটে কত যাচ্ছে? 1 কিমি। দূরত্বটা স্যার কত? 1 কিমি। তাহলে সময় কত বলেছে? 5 মিনিটে। তাহলে দেখো দূরত্ব রয়েছে কিমিতে, সময় রয়েছে মিনিটে। তাহলে কিমির সঙ্গে কার সম্পর্ক রয়েছে? কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা, তার মানে মিনিটটাকে আমাদেরকে কিসে প্রকাশ করতে হবে? ঘন্টাতে। তাহলে 5 মিনিট সমান কত ঘন্টা? 5/60। অর্থাৎ 60 দ্বারা যদি আমরা মিনিটকে ভাগ করে দিই তাহলে ঘন্টা পেয়ে যাবো। তাহলে 5/60, তাহলে 5 দ্বারা কাটো, 5 বারং 60, এই 12টা চলে যাবে উপরে। তাহলে 12টা উপরে গেলে চলে হয়ে যাবে 1 গুণিত 12 সমান 12। তার মানে আমরা স্পিডটা পেয়ে গেলাম নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। অনুকূলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হয়ে গেল? নৌকা এবং স্রোতের গতিবেগটা 12 কিমি পার ঘন্টা। 12 কিমি পার ঘন্টা। এবার আমাকে কি বলেছে?
এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়। আমাকে ঘন্টায় 6 কিমি মানে কি 6 কিমি পার ঘন্টা, গতিবেগটা ডিরেক্টলি বলে দিয়েছে যে 6 কিমি পার ঘন্টা। এবার স্রোতের যখনই প্রতিকূলে বলবে তখন আমরা করে দিব কি নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ সমান কত বলেছে ঘন্টায় 6 কিমি মানে 1 ঘন্টাতে 6 কিমি, গতিবেগটা কত 6 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূল মানে কি স্যার নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, আর স্রোতের প্রতিকূলে মানে কি নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তাহলে অনুকূলে কত আছে 12 আর প্রতিকূলে যাচ্ছে 6, তাহলে বলেছে কি আমাকে যে স্রোতের গতিবেগ কত। তাহলে এখান থেকে 12 আর 6কে যোগ করে দাও, 12 6 যোগ করলে কত হবে স্যার 18, 18কে আমরা সোজা 2 দ্বারা ভাগ করে দেব, পেয়ে যাব কত 2 দ্বারা গুণ কাটাকাটি করো 9। তাহলে এই যে 9 পেলাম, এই যে 9 পেলাম, হয় বড়টা থেকে 9কে বিয়োগ করো বা আচ্ছা বড়টা থেকে 9কে বিয়োগ করো বা 9 থেকে তুমি ছোটটাকে বিয়োগ করো, দিয়ে তোমরা পেয়ে যাবে। যদি আমরা এখানে বিয়োগ করি কিসের গতিবেগ বলেছে স্রোতের গতিবেগ, তাহলে স্রোতের গতিবেগ কত হয়ে যাবে স্যার দেখুন 12 থেকে যদি আমরা 9 বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে 12 থেকে 9 বাদ দিলে 12 থেকে 9 বাদ দিলে পেয়ে যাব আমরা 3। তার মানে স্রোতের গতিবেগটা কত হয়ে যাবে স্যার স্রোতের গতিবেগ হয়ে যাবে 3 কিমি পার ঘন্টা। বা এভাবেও করতে পারতাম 9 থেকে আমরা 6 বাদ দিয়ে দেবো, 9 থেকে 6 বাদ দিলে কত 3 কিমি পার ঘন্টা, এটা হয়ে যাবে স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগটা পেয়ে যেতাম 3 কিমি পার ঘন্টা। তাহলে দুই জায়গাতে পাচ্ছি, যেখান থেকে করো এটা যদি ধরে করো তাহলে 12 থেকে 9 বিয়োগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ কত স্যার 3 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? চলো, স্রোতের অনুকূলে মানে এই জিনিসটা মনে রাখতে হবে যে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগের কথা বলছে, আর স্রোতের প্রতিকূলে যখনই কথাটা বলবে তখন আমাকে বলছে যে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। এই কথাটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। চলো, কি বলছে এক ব্যক্তি একটি কাজ 15 দিনে করতে পারে, তার বাবা 20 দিনে এবং তার ছেলে 25 দিনে কাজটি করতে পারে। তারা একসঙ্গে কাজটি করলে কত সময়ে কাজটি করতে পারবে? তাহলে একটা ব্যক্তি রয়েছে, আমি ধরে নিলাম এ। এবার কি বলছে এক ব্যক্তি একটি কাজ 15 দিনে করতে, তাহলে ব্যক্তিটা এ করতে পারছে 15 দিনে। তারপরে কি বলছে তার বাবা আমি ধরে নিলাম বি কত দিনে করতে আছে 20 দিনে, এবং তার ছেলেটাকে ধরে দিলাম সি কত দিনে করতে পারছে স্যার 25 দিনে। তাহলে বলছে তারা একসাথে কাজটি করলে কত সময়ে কাজটি করতে পারবে? তাহলে এ করছে 15 দিনে, বি করছে 20 দিনে, সি করছে 25 দিনে। এখান থেকে আমরা বের করব মোট কাজ কত। মোট কাজ কিভাবে বের করব স্যার না 15 20 আর 25-এর লসাগু। তাহলে 15 20 আর 25-এর লসাগুটা স্যার কত হয়ে যাবে 5 দ্বারা 3 4 5, তাহলে কত হয়ে গেল 4 5 20 3 5 15 30 300। তার মানে হয়ে গেল আমাদের টোটাল কাজ। এই তিনটের লসাগুটে হয়ে যাবে আমাদের মোট কাজ, সবসময় মনে রাখবে এই তিনটের লসাগু হয়ে গেল আমাদের মোট কাজ বা টোটাল ওয়ার্ক 300 ইউনিট। তাহলে 15তে 4 মানে হয়ে যাবে 20। তাহলে এ করছে 15 দিনে কত ইউনিট স্যার 300 ইউনিট কাজ, মোট কাজ 300। তবে এ করছে আমার 15 দিনে 300 ইউনিট কাজ, তার মানে একদিনে কত করে করেছে? যদি 15 দিনে 300 ইউনিট কাজ করে তাহলে একদিনে কত করেছে 15 দ্বারা ভাগ করে দেবো, তখন 20 ইউনিট কাজ করেছে। বি 20 দিনে 300 ইউনিট কাজ করেছে, তাহলে একদিনে কত করেছে স্যার 15 ইউনিট, 20 দ্বারা ভাগ করে দেব। সি 25 দিনে করেছে 300 ইউনিট কাজ, তার মানে একদিনে কত করেছে স্যার 12 ইউনিট, 25 দ্বারা ভাগ করে দিব। তার মানে এ একদিনে করবে 20, বি একদিনে করবে 15, সি একদিনে করবে 12। তাহলে এ প্লাস বি প্লাস সি তারা তিনজন মিলে একদিনে কত কত করে করবে? এ করছে 20 যোগ বি করবে 15, সি করবে 12। তাহলে তারা একদিনে কত কাজ করবে তিনজন মিলে? 20 আর 15 35 আর 10-এ কত হয়ে গেল 45 2 47 ইউনিট কাজ। তার মানে তারা একদিনে কত করবে 47 ইউনিট কাজ। তাহলে মোট কাজ কত রয়েছে 300 ইউনিট। তাহলে 300 ইউনিট কাজ কত দিনে করবে 47 দ্বারা ভাগ করে দেবো। যদি একদিনে করে 47 ইউনিট কাজ তাহলে 300 ইউনিট কাজ কত দিনে করবে 300/47 দিয়ে তোমরা ভাগ করবে, ভাগ করে দেখবে দশমিকে অ্যান্সার আসবে 6.4 বা দিনের বেশি। দেখো কোনটা অ্যান্সার হবে, তোমরা কাছাকাছি কোনটা অ্যান্সার আসছে এই অপশনের মধ্যে তোমরা প্রত্যেকে করে আমাকে কমেন্টে জানাবে। এটা থাকবে এটুকু, অ্যান্সার বের করার দায়িত্ব থাকবে তোমাদের। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কিন্তু অ্যান্সার লিখবে। এখান থেকে আমাদের আজকের প্র্যাকটিস সেটের 8টা প্রশ্নের প্র্যাকটিস সেট কমপ্লিট হচ্ছে। আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাতে কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি পরের ক্লাসে কিন্তু তোমাদেরকে সেগুলো ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করবো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ক্লাসটা ভালো লেগেছে, কিছু বুঝতে পেরেছি, এবং ক্লাসটাকে স্যার বেশি বেশি করে তোমরা শেয়ার করে দেবে।
তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।